শাড়িতেই নারী, শাড়ি পরলে নারীদের সৌন্দর্য বেড়ে যায়। আসলেই কি তাই? হয়তো তাই। সোয়া আয়নার সামনে ঘুরে ঘুরে নিজেকে দেখছে। তাকে অন্য রকম লাগছে। চোখ, মুখ, চুল সবটাই তো ঠিক আছে, তবুও কেন অন্য রকম লাগছে? নাজমা বেগম পেছন থেকে আঁচল ঠিক করে দিচ্ছে। পুরো শাড়িটাই নাজমা বেগম পরিয়ে দিয়েছে তাকে। মা, আমাকে কি সুন্দর লাগছে? সোয়া প্রশ্নটা করেই ফেলে। নাজমা বেগম মুচকি হাসে। পিন দিয়ে শাড়ি আটকে মেয়েকে নিজের দিকে ঘুরিয়ে থুতনিতে হাত দিয়ে মুগ্ধ হয়ে দেখতে থাকে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আমার মেয়েটাকে পরীর মতো লাগছে। সোয়া একটুখানি লজ্জা পেয়ে যায়। পরী কোমরে হাত দিয়ে বলে, মামুনিকে আমার মতো লাগছে? নাজমা বেগম নিচু হয়ে পরীর সামনে বসে দু হাতে জড়িয়ে ধরে। হ্যাঁ, আমার নানু ভাইয়ের মতো সুন্দর লাগছে। বাকি শ্বাসটুকু নিজেই সেজে নাও সোয়া। পুরোপুরি রেডি হয়ে আয়নার সামনে দুটো নাচের স্টেপ প্র্যাকটিস করে বেরিয়ে যায়। মেহমান গিজগিজ করছে। যত আত্মীয় ছিল সবাই চলে এসেছে। পুরো বাড়িটা সাজানো শেষ। দারুণ লাগছে। চারপাশে 4টা সাউন্ড বক্স বাজছে, তাতে হলুদের গান চালানো। কিছু মেয়েরা নাচ প্র্যাকটিস করছে। ছোঁয়ার ভীষণ খুশি খুশি লাগছে। ইস, কতদিন পরে এত সুন্দর একটা বিয়ের আয়োজন। কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল বিয়েটা তার হৃৎপিণ্ডের হচ্ছে। কলিজাটা অন্য কারো হয়ে যাচ্ছে। সাদি নিজের রুম থেকে বের হবে না, এটাই তার শেষ কথা। সাবিনা অনেক কান্নাকাটি করেও ছেলেকে রাজি করাতে পারছেন না। বিয়ে করতে রাজি হয়েছে বলে এসব করতে হবে এটা মেনে নিবে না সাদি। এরকম হই হুল্লোড় তার কোনো কালই পছন্দ ছিল না। সাবিনা নাছোড়বান্দা। সে সাদির খাটে বসে অনবরত কান্না করেই যাচ্ছে। সাদি সাবিনাকে বোঝাচ্ছে ও না, সে টান টান হয়ে শুয়ে আছে, যেন মায়ের কান্নায় তার কিছু এসে যায় না। সাবিনা তাকে বিরক্ত হয়। আর কত কান্না করবে? সাদির চোখ দুটো বন্ধ করে ফেলে। মানে সে ঘুমানোর প্রস্তুত নিচ্ছে। সোয়া তখন এক দৌড়ে ঢুকে পড়ে সাদির রুমে। সাবিনা বেগমের সামনে এসে গোল গোল করে ঘুরতে থাকে। আমাকে কেমন লাগছে বড় মা? সাবিনা মুগ্ধ হয়ে দেখে, মাশাল্লাহ, মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। সাদিও চোখ খুলে তাকায় সোয়ার দিকে, তবে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নেয়। আমার বাচ্চাটাকে অনেক সুন্দর লাগছে। বড় মায়ের থেকে এমন প্রশংসা শুনে খুশিতে লাফিয়ে ওঠে সোয়া। সাবিনা আতঙ্কে দুই হাতে সোয়া ধরে, আল্লাহ সোনা, পড়ে যাবি। সোয়া মুচকি হেসে সোজা হয়ে দাঁড়ায়। বড় মা, চলো, আমরা হলুদ দিতে যাব তো। সবাইকে দেখাবো না সেজেছি? এখানে বসেও থাকলে হবে? তোমাকেও তো সাজাবো আমি। সাধু যেতে চাইছে না। বলতে বলতে আবারও তার চোখ ভিজে ওঠে। সোয়া মুখ বাঁকিয়ে সাদির দিকে এক পলক তাকায়। তারপর কোমরে হাত দিয়ে বলতে থাকে, উনি যাবে কি করে? উনি তো যেতে পারবে না। কন্ট্রোল বলে একটা ব্যাপার আছে না? সেটা তো ওনার মধ্যেই নেই। বাইরে কি সুন্দর ডিজে গান বাজছে। যদি উনি নেচে ওঠে? বুড়ো খাটাস হয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারছে? পরাণে কুল নেই তো ওনার। খুশিতে যখন তখন নেচে উঠবে। সকলে হাসবে না, তাই উনি যেতে চাচ্ছে না, তাই না সাধু বেবি? সাদি চোখ পাকিয়ে তাকায় সোয়ার দিকে। তাতে মোটেও সোয়া ভয় পায় না। কে উনি? কেন ভয় পাবো? হুম। সাবিনা মুখ গোমড়া করে ফেলে। মনে মনে একবার চিন্তা করে, বাই এনি চান্স যদি এই মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়, তাহলে তো সারাক্ষণ বুড়ো বুড়ো করে মেরে ফেলবে। না না, এমন অলক্ষণে কথা চিন্তাও করা যাবে না। তিনি সাদিকে বলে, শেষবার বলছি, যাবি না? সাদি জবাব দেয় না। মানে সে যাবে না। দুনিয়া উল্টে গেলেও সে যাবে না।
সোয়া সাবিনার কানে কানে বলে, বড় মা টেনশন নিও না, আমি চুপ করে ঢুকে টাপ করে ওনাকে হলুদ মাখিয়ে শো করে চলে যাব। তোমার বুড়ো ছেলে বুঝতেও পারবে না। সাবিনা একটু ভরসা পায়, হেসে বেরিয়ে যায়। সোয়া দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে যায়, পেছনে ঘুরে তাকায় সাদির দিকে। হেই করলাম বংশধর, লুক অ্যাট মি। সাদি তাকায় সোয়ার দিকে। সোয়া নিজের হাতে থাকা চশমা চোখে লাগিয়ে বলে, ভালোবাসা হারানোর ভয়ে দেবদাস আমি হব না, আপনাকে জন্মের বিয়ে করাবো আমি। বিয়ের স্বাদ একদম মিটিয়ে দেব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ছোঁয়া চলে যায়। সাদি নিজের ফোনটা হাতে নেয়। যাক, তার প্ল্যানিং সাকসেসফুল হলো তাহলে। বাকিটা ইডিয়েটটাই করে দিবে। বর ছাড়া হলুদের প্রোগ্রাম থেমে নেই, ছোঁয়া একাই মাতিয়ে রেখেছে। ক্যামেরাম্যান কড়া গলায় বলছে তার ফোকাস থাকবে ছোঁয়ার দিকে, বাকিদের পিক তোলা বাদ। শুধু ছোঁয়ার পিক তুলতে হবে, এ নিয়ে এক চোট ঝগড়া করেছে সাদির মামাতো বোন সাইফার সাথে। তখন ছোঁয়ার বাবা সেলিম এসে ঝগড়া থামিয়েছে। ছোঁয়ার হাত ধরে নিয়ে গেছে তাকে খাওয়াতে, আর বাকিদের ইশারা করছে পিক তুলতে। সাদির বন্ধুরা সাদিকে এক চোট টানাটানি করে গেছে, কিন্তু সে যাবেই না। সকলেই হতাশ। ছোঁয়া এই ফাঁকে দুই হাতে হলুদ নিয়ে সাদির রুমের দিকে হাঁটতে থাকে। আজকে বেড়াকে এমন হলুদ মাখাবে যে বিয়ের ভূত মাথা থেকে নেমে যাবে। চোখেও হলুদ ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলে। শয়তান বেডা, ছোঁয়াকে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করবে? এবার অন্ধ হয়ে পড়ে থাকবি ঘরে। সাদির লাইট বন্ধ করে শুয়ে আছে। ছোঁয়া পা টিপে টিপে রুমে ঢুকে পড়ে। বেশ অন্ধকার রুমটা, ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না কিছুই। লোকটা ঘুমিয়ে আছে কি না জেগে আছে সেটাও বোঝা যাচ্ছে না। আন্দাজে বিছানার কাছে আসে, হালকা বোঝা যাচ্ছে সাদি শুয়ে আছে। ছোঁয়া আন্দাজে হাত দুটো এগিয়ে নেয়, সাথে সাথে সাদি ছোঁয়ার হাত দুটো ধরে ফেলে। এক টানে ছোঁয়াকে বিছানায় ফেলে দেয়। এক হাতে ছোঁয়ার দু হাত মাথার উপরে নিয়ে শক্ত করে ধরে। ছোঁয়া কিছু বলার জন্য হাঁ করে, কিন্তু সাদির কাণ্ড কারখানা দেখে শব্দ করতেও ভুলে গিয়েছে। ছোঁয়ার হাত থেকে হলুদ নিয়ে সাদি ছোঁয়ার সারা মুখে মেখে দেয়। মুখেও ঢুকে যায় হলুদ। ছোঁয়া ছোটাছুটি শুরু করে দেয়, শক্তি প্রয়োগ করে উঠতে যায়। তখনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সাদির হলুদ মাখানো হাতটা ছোঁয়ার পেটের উপর পড়ে। কেঁপে ওঠে দুজনেই। সাদি ছোঁয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে যায়। এরকম লজ্জাজনক পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। ছোঁয়াও বসে পড়ে, মুখ থেকে হলুদ বের করে রাগে গজগজ করতে করতে তাকায় সাদির দিকে। কি করলেন এটা আপনি? এই হলুদ উঠবে এখন? আমার এত সুন্দর মুখটা। সাদি কপাল চুলকে জবাব দেয়, শাড়ি সামলাতে না পারলে পরবে না, এখান থেকে যাও। ভালোবাসলে নাকি মানুষ অন্ধ হয়ে যায়? ছোঁয়াও কি অন্ধ হয়ে গেল? সাদির দোষগুলো সে দেখতেই পায় না, তার শুধু ভালো দিকগুলোই মনে থাকে। ভালো ব্যবহার। সাদি কখনোই ছোঁয়ার সাথে ভালো ব্যবহার করছে? কথায় বলে না ঠিকঠাকভাবে, আবার ভালো ব্যবহার করবে? হুহ, এটা হাস্যকর। ছোঁয়া আয়নায় নিজেকে দেখছে, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কোথাও ভুল আছে তার? ভুল আছে তো। নাকটা বোঝা, মায়াবী চেহারা না, চোখ দুটো টানা টানা নয়, বড় বড়। গোলাপি ঠোঁট নেই তার, তার চোখ কালচে ঠোঁট। কোনো ছেলেকে আকৃষ্ট করার মতো রূপ নেই তার। তাহলে তাকে সাদি কি করে ভালোবাসবে? কি দেখে বিয়েই করবে? এই প্রথমবার নিজের চেহারা নিয়ে অসন্তুষ্ট ছোঁয়া। মনে হচ্ছে আর একটু সুন্দর হলে কি হতো। তবুও সে সাদিকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে।
চোখ বন্ধ করে লোকটার পাশে অন্য কাউকে চিন্তা করলেই অস্বাভাবিকভাবে বুক কাঁপতে থাকে, অস্থির লাগে, মরে যেতে ইচ্ছে করে। নিজের এই পাগলামি ধরনের অনুভূতি সে কার কাছে শেয়ার করবে? কাকে বলবে সে তার এই কঠিন রোগের কথা? কে বুঝবে তাকে? ছোঁয়া, এখনো চেঞ্জ করিসনি? এভাবে তোকে হলুদ কে মাখালো? এই হলুদ উঠবে? তুই এখন বেশি বাড়াবাড়ি করিস সব সময়। বড় হবি কবে তুই? এরকম বাচ্চামি কিন্তু এখন আর মানায় না তোকে। সিমি চোখ পাকিয়ে বলে। ছোঁয়ার কানে সিমির কথাগুলো ঢোকে না, সে তার ভাবনার জগতে বিভোর। সিমি খানিকক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, তারপর এগিয়ে গিয়ে ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আপি, আমি না পাগল হয়ে যাচ্ছি, ভালো লাগছে না আমার, হাসতে পারছি না, দম বন্ধ লাগে। সিমি দীর্ঘ শ্বাস ফেলে ছোঁয়ার থুতনিতে হাত দেয়। দেখ ছোঁয়া, তুই এখনো অনেক ছোট, ভালো মন্দ বোঝার বয়স তোর হয়নি। বয়স কত তোর? 16 পেরিয়ে 17। আর সাদি ভাইয়ের বয়স জানিস, 30 পেরিয়ে যাবে কিছুদিন পরেই। তোদের দুজনকেই মানাবে বল? এখন তো তুই বুঝতে পারছিস না, কিন্তু কিছুদিন পরে যখন আরেকটু বড় হবি, বান্ধবীদের বর দেখবি, তখন আফসোস করবি। সোয়া গম্ভীর গলায় বলে, ওনাকে না পেলে আমি আফসোসে মরেই যাব। এমন কথা বলিস না আর, বাবা মা শুনলে তোকে আস্ত রাখবে না। নিজের অনুভূতি কন্ট্রোল করতে শেখ। সোয়া বিছানায় গিয়ে বসে পড়ে। তুই আমাকে বুঝতেই পারিস না আপি, তোর কাছে কিছু শেয়ার করা মানে বিপদে পড়া। যা তুই এখান থেকে। সিমি আর কিছু বলে না, একে বোঝানোর ক্ষমতা তার নেই। তাই সে কাপড় পাল্টে নিচে চলে যায়। সাদি সেলিম চৌধুরীর রুমে এসেছে। সেলিম খবরের কাগজ পড়ছে, সকালে পড়তে পারেনি, সময় পায়নি, তাই এখন একটু সময় বের করে পড়ছে। আজকে সে অনেকটাই খুশি। কালকে সাদির বিয়েটা হয়ে গেছে, মেয়েকে নিয়ে ঢাকা শহরে ছেড়ে দিবেন তিনি। সব ব্যবস্থা হয়ে গেছে। সাদি সেলিম চৌধুরীর সামনে নিজের ফোনটা ধরে, মুহূর্তে চোখ দুটো বড় বড় হয়ে যায় ওনার। খবরের কাগজ রেখে ফোনটা নিজের হাতে নেয়। এক পলক সাদির দিকে তাকিয়ে ফোনে থাকা পিকটা ভালো করে দেখতে থাকে। এতক্ষণ খুশি মনে থাকলেও এখন তার মুখটা থমথমে হয়ে যায়। ফোনটা খাটে রেখে সাদির দিকে তাকায় তিনি। প্রাক্তন তো থাকতেই পারে। ইটস নর্মাল সাদি। সাদি বুকে হাত গুজে সেলিমের চোখে চোখ রেখে বলে, পাস্ট তো থাকতেই পারে। ইটস নর্মাল চাচু, ছোঁয়াকে দিয়ে দিন আমায়। সেলিম রেগে যায়, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, কটমট চোখে তাকায় সাদির দিকে। সাদি চুপচাপ বিয়েটা করে নে, আমায় রাগাইয়ে দিস না। আপনিও চুপচাপ বিয়েটা ভেঙে দিন, আমায় রাগিয়ে দিয়েন না। রাগে সেলিমের চোখ দুটো লাল টকটকে হয়ে যায়। সাদি, ভুলে যাস না আমি তোর চাচ্চু। আপনিও ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের ছেলে। সেলিম আর বলার মতো কথা খুঁজে পায় না। আমাকে চোখ না রাঙিয়ে নিজের মেয়েকে সামনে দেখান, মৌমাছির মতো সে ঠিক ছুটে আসবে। বলেই সাদি নিজের ফোনটা নিয়ে চলে যায়। সেলিম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে খবরের কাগজ ছিঁড়ে ফেলে। তাতেও রাগ কমে না তার। সারা রাত দুজনে চাতক পাখির ঘুম নাই। একজন বিছানার এপাশ ওপাশ করে রাত পার করে, আরেকজন ছাদে বসে। ফজরের নামাজ শেষে ছোঁয়া জায়নামাজ গুটিয়ে গায়ে পাতলা চাদর জড়িয়ে ছাদে চলে যায়। ভালো লাগছে না তার। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই শাদি হয়ে যাবে অন্য কারো। ছোঁয়া সহ্য করবে কি করে? আনমনে ছাদের দরজা খুলে সামনে পা ফেলতে চমকে ওঠে ছোঁয়া। কেননা সাদির দোলনায় বসে আছে, দৃষ্টি তার ফ্লোরে। এলোমেলো চুল, কুচকানো টি শার্ট, খালি পায়ে। এরকম সাদিকে ছোঁয়া প্রথমবার দেখছে। বারবারই লোকটা গোছানো। ছোঁয়া মুখটা মলিন করে জুতো খুলে সিঁড়িতে রেখে গুটিসুটি পায়ে এগিয়ে যায় সাদির দিকে। সাদির পাশে বসে পড়ে।
সাদি তাকায়ও না একবার। সোয়া বিরক্ত হয়, মনে মনে কয়েকটা গালিও দেয়। একবার তো পাশ ফিরে তাকাতে পারতো। ফ্লোর বেশ ঠান্ডা। সোয়া একটা কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়, তবুও সাদির কোনো ভাবান্তর হয় না। সোয়া এবার নাক ফুলিয়ে বলে, ওঠে বিয়েটা সত্যি সত্যি করবেন তাহলে? এবার সাদি ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েই ছিল, তাই চোখাচোখি হয়ে যায়। চোখ নামিয়ে নেয় ছোঁয়া। লোকটার চাহনি ভয়ঙ্কর, ওই চোখে তাকিয়ে থাকা সম্ভব নয়। সাদি জবাব দেয় না। ছোঁয়া মাথা নিচু করে আবারও বলে ওঠে, আপনি কি আমাকে বুঝবেন না? না কি একটুখানি পেছন পেছন ঘুরছি বলে ভাব দেখাচ্ছেন? আমি না হয় একটু অসুন্দর, কিন্তু মানুষ তো, তাই না? এভাবে ইগনোর কেন করছেন আমায়? প্রবলেম কি আপনার? আমি ছোঁয়া বলার মাঝেই সাদি ফট করে বলে ওঠে, পালাবে আমার সাথে? বলেই সাদি দাঁড়িয়ে যায়। বাঁ হাতে নিজের চুলগুলো পেছনে ঠেলে পা বাড়ায় ছাদ থেকে নামার জন্য। ছোঁয়াও দাঁড়িয়ে যায়। সাদি কি বলল বুঝতে অসুবিধা হচ্ছে তার। জিজ্ঞেস করবে কি না, থাক, আবারও বসে পড়ে দোলনায়। সাদি দরজা অবধি গিয়ে থেমে যায়, পেছনে ঘুরে তাকায় ছোঁয়ার দিকে। মেয়েটা ভাবছে। সাদি ফোঁস করে শ্বাস টেনে বলে, আমার থেকে কখনো কিছু পাবে না। লাভ, কেয়ার, সিম্প্যাথি, অ্যাটেনশন কিছুই পাবে না। জাস্ট আমার পাশের রুমে থাকার জায়গা পাবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। আর হ্যাঁ, আমার বয়স 31 ছুঁই ছুঁই। বলে বড় বড় পা ফেলে চলে যায় সাদি। ছোঁয়া ভাবতে থাকে, সাদির কথা কি বলে গেল।